বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য। দ্বাদশ পর্ব। রাত আনুমানিক 2টো। তিথির দু চোখের পাতায় কিছুতেই ঘুম নামছে না। বারবার মৃন্ময়ীর অশ্রুসিক্ত চোখ জোড়া ভেসে উঠছে। মৃন্ময়ের চোখে জল ছিল। মৃন্ময় কি কাঁদছিল তখন? কিন্তু কেন? এরকম অনেক এলোমেলো প্রশ্ন তিথির মাথায় ঘুরপাক খেতে থাকলো। হঠাৎ তিথির মনে হলো মৃন্ময়ের মন খারাপের কারণ কোনোভাবে শ্রাবণ নয় তো। তিথি বসে আছে ছাদের দোলনায়। সন্ধ্যা হয়ে আসছে। সূর্যের শেষ আভাটুকু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তে। তিথি সেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। একটু পর মৃন্ময়ের গলা শোনা গেল, কি দেখছেন? সূর্যাস্ত? তিথি ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃন্ময়ী তার পাশে এসে দাঁড়িয়েছে। ওর হাতে একটা কফির মগ। তিথি ছোট্ট করে জবাব দিল, নিন আপনার কফি। তিথি হাত বাড়িয়ে কফির মগটা নিল। মৃন্ময়ী দোলনায় তিথির পাশে বসলো। তিথি কফিতে চুমুক দিচ্ছে। মৃন্ময়ী দিগন্তের দিকে তাকিয়ে বলল, এই মুহূর্তে আমার কি করতে ইচ্ছে করছে জানেন? কি ইচ্ছে করছে? কফিতে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলো তিথি। কোনো হুটতোলা রিকশায় আপনার পাশাপাশি বসে শহরের প্রতিটা অলিতে গলিতে ঘুরে বেড়াতে, আর এই রক্তিম বিকেলের ফুরফুরে হাওয়ায় হারিয়ে যেতে। তিথি মৃদু হেসে বলল, তাই নাকি? হ্যাঁ। কিছুক্ষণ থেমে মৃন্ময়ী আবার বলল, আচ্ছা, আপনার কি অফ হোয়াইট কালারের কোনো শাড়ি আছে? না তো। কেন? কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তিথি। থাকলে বলতাম ওই শাড়িটা পরতে। শাড়ির সাথে ঠোঁটে হালকা একটু লিপস্টিক, আর চুলগুলো ছেড়ে দিলে আপনাকে যে কি অসম্ভব সুন্দরী দেখাবে। বিকেলের স্নিগ্ধ হাওয়া আপনার খোলা চুলগুলো মুখের সামনে এনে ফেলবে। আপনি বারবার ব্যস্ত ভঙ্গিতে চুলগুলো সরাবেন। তখন আপনাকে দেখে কি মনে হবে জানেন? মৃন্ময়ী কথাগুলো শুনে তিথির কেমন যেন ঘোর লেগে গেল। সে ঘোরগ্রস্ত গলায় জিজ্ঞেস করলো, কি মনে হবে? সব পেয়েছির কোনো রাজকন্যা। তিথির গালে লজ্জার আভা ফুটে উঠল। মৃন্ময়ী পুনরায় বলল, আমি একটা বেলি ফুলের গাজরা কিনে আপনার বাঁ হাতে পরিয়ে দেব। এরপর দুজনে মিলে রিক্সা করে পুরো বিকেল ঘুরে বেড়াবো। সাথে আমার কোনো একটা পছন্দের গান গাইব, আপনি শুনবেন। মৃন্ময়ীর কথায় তিথি সবসময় এক ধরনের মুগ্ধতা অনুভব করে। এখনো সে বিমুগ্ধ হয়ে মৃন্ময়ীর কথাগুলো শুনছে। তার মনে হচ্ছে মৃন্ময়ী যা যা বলছে সবই যেন তার চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। সে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। তিথি জিজ্ঞেস করলো, আর তুমি কি পরতে মৃন্ময়ী? আমি একটা স্কাই ব্লু কালারের শাড়ি পরতাম। দৃশ্যটা তিথির কল্পনায় ভেসে উঠল। সে আর মৃন্ময়ী শাড়ি পরে রাস্তা দিয়ে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। তার বাঁ হাতে একটা বেলি ফুলের গাজরা। কিছু দূর গিয়ে মৃন্ময়ী একটা রিক্সা নিল। রিক্সা শহরের অলিগুলি চষে বেড়াচ্ছে, আর তারা দুজন পাশাপাশি হাত ধরে রিক্সায় বসে আছে। মৃন্ময়ী একটা গান গাইছে আর সে মুগ্ধ হয়ে গান শুনছে। কি হলো নির্ভার দিদি, কল্পনার রাজ্যে হারিয়ে গেলেন নাকি? মৃন্ময়ীর ডাকে তিথির সম্বিত ফিরে। সে ধরা পড়া গলায় বলে, কোথায় হারাবো? কি যে বলো না তুমি। মৃন্ময়ী সেটার জবাব দিল না। চাপা কণ্ঠে বলল, আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। ও হ্যাঁ, তাই তো। তিথি আবারও কফিতে চুমুক দিল। তার এখন কেন যেন কফি খেতে আর ইচ্ছে করছে না। সে আর চোখে তাকালো মৃন্ময়ীর দিকে। মৃন্ময়ীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি, অদ্ভুত রহস্যময় হাসি। তিথি খানিকটা অস্বস্তি বোধ করে। অস্বস্তির কারণ কিছুক্ষণ আগে তার কল্পনায় ভেসে ওঠা দৃশ্যটা। মৃন্ময়ী তো শুধু শাড়ি পরে রিক্সা করে ঘুরে বেড়ানোর কথা বলেছিল। তাহলে সে কেন হাত ধরার ব্যাপারটা ভাবলো? নাকি আজকাল তার ভাবনাগুলো লাগাম ছাড়া হয়ে যাচ্ছে? কোনো কিছুই আর তার নিয়ন্ত্রণে থাকছে না। মৃন্ময়ী দোলনা ছেড়ে উঠে গিয়ে রেলিংয়ে ভর দিয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালো।
অস্তায়মান সূর্যের আলোর ঝিলিক তার মুখের উপর আপতিত হয়ে তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মৃন্ময়ী কি যেন ভাবছে, সূর্যের শেষ আভাটুকু তার মুখের ভাবকে আরো মণ্ডিত করে তুলেছে। মৃন্ময়ীর মুখের এই মাধুর্যতা, নীরবতা এবং অনন্য সৌন্দর্য তিথিকে ভীষণভাবে আকৃষ্ট করতে লাগলো। মৃন্ময়ীকে তার এই মুহূর্তে কোনো স্বর্গীয় মায়া মনে হচ্ছে। তার ঠোঁটের কোণের ওইটুকু হাসি তিথির বুকের ভেতরে কম্পন সৃষ্টি করছে। এক পর্যায়ে তিথি ঘরে থাকা অবস্থায় উঠে এসে মৃন্ময়ীর পাশে দাঁড়ালো। ইচ্ছাকৃত না হলেও বেখেয়ালে রেলিংয়ে হাত রাখতে গিয়ে মৃন্ময়ীর হাতের সাথে লেগে গেল। তৎক্ষণাৎ তিথির বুকের ভেতর বিদ্যুৎ খেলে গেল। সামান্য একটু ছোঁয়া, অথচ কি বিশাল প্রভাব। তিথি আড়ষ্ট হয়ে রইল। একটু পর ইতস্তত হয়ে হাত সরাতে গেলে মৃন্ময়ী তার হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তিথির হাতের কনিষ্ঠ আঙ্গুল পেঁচিয়ে ধরল। তিথির সারা শরীর শিউরে উঠল। উত্তেজনার বশে সে মৃন্ময়ীর আঙ্গুল আরো শক্ত করে ধরল। কিছুক্ষণ পর তিথি আড়ষ্টতা কাটিয়ে পাশ ফিরে মৃন্ময়ীর দিকে তাকালো। মৃন্ময়ী এখনো নির্বিকার। আজকে সূর্যাস্ত তাকে যেন একটু অন্যরকম করে ফেলেছে। এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথি এবার লজ্জা ভুলে মৃন্ময়ের মুখের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। এত মায়া, দেখতে দেখতে চোখের জ্যোতি ফুরিয়ে যাবে, তবু মনের বাসনা ফুরাবে না। তিথি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে। ইচ্ছে করছে মৃন্ময়ের হাতটা একটু ধরতে, তখনকার দৃশ্যটা কল্পনা করে আবার একটু হারিয়ে যেতে। কিন্তু মৃন্ময়ী এত নির্বিকার কেন আজ? তখনই মৃন্ময়ী বলে উঠল, নেফারতিতি, ধ্যান ভাঙল? অপেক্ষায় ছিলেন বুঝি? কি বলতে চেয়েছ যেন? মৃন্ময়ী একটু মুচকি হাসল। এই হাসিটুকু তিথির বুকে গিয়ে বিঁধল। প্রেমে পড়লে কেমন অনুভূতি হয়? তিথি একটু মুখ ফিরিয়ে নিল, যাতে তার অনাকাঙ্ক্ষিত লজ্জিত ভাবটা মৃন্ময়ীর চোখে ধরা না পড়ে। একটু আস্তে করে বলল, কিভাবে বলবো? কেন? এত যে বই পড়েন, তাতে প্রেমের বিশ্লেষণ কত সুন্দর করে দেয়া। বই পড়ে পড়ে প্রেম করে বুঝি? তুমিও তো পড়ো, তুমি বলো কেমন অনুভূতি হয়? সবার অনুভূতি তো এক হয় না। আমি আপনার অনুভূতির কথা জানতে চাইলাম। কথাটায় যেন অন্যরকম একটা সুর বাজলো। তিথি ভাবতে লাগলো, মৃন্ময়ী আসলেই কি তা ইঙ্গিত করছে, নাকি তার নিজের বোঝার ভুল। তিথি উত্তর দিচ্ছে না দেখে মৃন্ময়ী পাশ ফিরে তার দিকে তাকালো। তিথির নাকে এবং চিবুকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গোলাপের পাপড়ির উপর ভোরের কুয়াশা পড়লে যেমন দেখায়, ঠিক তেমন। মৃন্ময়ী একবার তিথির চঞ্চল চোখ দুটোর দিকে তাকালো, এরপর চোখ নামিয়ে চিবুকের দিকে নিবিষ্ট করলো। এবার আর মৃন্ময়ীর চোখ সরছে না। তিথি স্পষ্ট বুঝতে পারছে মৃন্ময়ী তার চিবুকের দিকে তাকিয়ে আছে, কিন্তু কি দেখছে এত? তখনই মৃন্ময়ী অপর হাত দিয়ে তিথির চিবুকের ঘাম মুছে দিয়ে বলল, কি সুন্দর ফুরফুরে হাওয়া বইছে, এরপরও ঘামছেন যে? কিছু নিয়ে চিন্তিত হয়ে আছেন? এই প্রশ্ন সম্পূর্ণ অহেতুক, কারণ মৃন্ময়ী ঠিক বুঝেছে তার সান্নিধ্যে তিথি কিঞ্চিত চঞ্চল হয়ে উঠেছে। তিথি কিছু বলতে পারল না, চুপ করে থাকলো শুধু। মৃন্ময়ীও আবার ঘাটালো না তিথিকে। তিথি সিঁড়ি বেয়ে বাড়ির আঙ্গিনায় তাদের বাগানে নেমে এলো। মৃন্ময়ীও তিথিকে অনুসরণ করে বাগানে এসেছে। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। কিছু দূর যাওয়ার পর জিয়াউল আলমকে দেখা গেল বাগানে উদাসীনভাবে হেঁটে বেড়াচ্ছেন। তিথি বেশ অবাক হলো। এই সময়ে জিয়াউল আলমের এখানে থাকার কথা না, অফিস রুমে ব্যস্ত সময় পার করার কথা, অথচ তিনি কি নির্বিকার ভাবে বাগানে হেঁটে বেড়াচ্ছেন। তিথি ভাবতে লাগলো, বাবা কখন এলেন বাড়িতে? সকালে তো তিনি অফিসে গিয়েছিলেন, দুপুরে লাঞ্চের সময় তো দেখেনি। জিয়াউল আলম ঘাড় ঘুরিয়ে তিথি আর মৃন্ময়ীকে দেখে মুখে একটা কৃত্রিম হাসি আনতে চাইলেন, কিন্তু পারলেন না। মৃন্ময়ীকে উদ্দেশ্য করে বললেন, বাগান কেমন লাগছে মৃন্ময়ী? দুজনে ঘুরে ঘুরে গল্প করছিলে বুঝি? মৃন্ময়ী হেসে বলল, জি আঙ্কেল, ভীষণ সুন্দর বাগান, খুব ভালো লাগছে। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। তিথি ভাবছে বাবাকে এত বিষণ্ণ লাগছে কেন। সে তার বাবাকে খুব ভালো করেই চেনে।
বড় কোনো সমস্যা না হলে এই সময়ে জিয়াউল আলম অফিসে না থেকে এভাবে উদাস হয়ে বাগানে হাঁটাহাঁটি করতেন না। সে বলল, বাবা, কোনো সমস্যা? জিয়াউল আলম একটু হাসার চেষ্টা করলেন। না মা, কোনো সমস্যা নেই, তোমরা দুই বোন মিলে গল্প করো, আমি ভেতরে যাচ্ছি। বলে জিয়াউল আলম চলে গেলেন। মৃন্ময়ী জিয়াউল আলমের শেষের কথাটা শুনে থতমত খেল। দুই বোন? সে হতভম্ব চোখে একবার তিথির দিকে তাকালো, কিন্তু তিথির চোখে মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে আগের মতোই নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন সে আর মৃন্ময়ী দুই বোন, এটা তার কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। মৃন্ময়ীর মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তার মনে হলো সে শুধুই তিথিকে নিয়ে এলোমেলো হাজার স্বপ্ন বুনে চলেছে। অন্যদিকে তিথি তাকে নিয়ে একটুও ভাবে না, হয়তো তিথি তাকে বোনের দৃষ্টিতেই দেখে। ব্যাপারটা ভেবেই লজ্জায় অপমানে মৃন্ময়ীর চোখে জল জমতে শুরু করলো। যদি সেরকম না ভাবতো তাহলে নিশ্চয়ই এই বোন কথাটা নিয়ে তিথির মধ্যেও কোনো প্রতিক্রিয়া দেখা দিত। মৃন্ময়ী মুখ ভার করে চুপচাপ হয়ে রইল। তিথির এবার বাবাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা হচ্ছে। তার মন বলছে বড় কোনো সমস্যা হয়েছে, ফ্যাক্টরি সংক্রান্ত কিছু হয়তো। সেদিন বাগানে বসে চা খাওয়ার সময় বাবা মা এই সংক্রান্ত কিছু নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু তাকে দেখে দুজনেই থেমে গিয়েছিলেন। ওনারা এইসব সমস্যার কথা কখনো তাকে বলতে কিংবা শোনাতে চান না। তিথিও কখনো এইসব জানতে চায় না। ঝামেলা থেকে দূরে থাকতেই পছন্দ করে তিথি, কিন্তু বাবার জন্য তার মায়া লাগছে। কেমন বিষণ্ণ মনে ঘুরে বেড়াচ্ছিলেন। কিছুক্ষণ কেটে যাওয়ার পর তিথি খেয়াল করলো অনেকক্ষণ ধরে মৃন্ময়ী কোনো কথা বলছে না, একেবারে নীরব হয়ে গেছে। তিথি তাই জিজ্ঞেস করলো, কি হলো মৃন্ময়ী, হঠাৎ চুপ করে গেলে? ভালো লাগছে না। এই তো কত কথা বলছিলে, হঠাৎ কি হলো ভালো না লাগার মতো? কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো তিথি। এই যে একটু আগে আঙ্কেল বলে গেলেন দুই বোন মিলে গল্প করো, এটা কিন্তু ঠিক বলেননি। আমরা তো বোন নই। এতক্ষণ অন্য চিন্তায় ডুবে থাকায় বাবার ওই কথাটা তিথি খেয়াল করেনি। সে বলল, তাহলে কি আমরা? প্রশ্ন শুনে মৃন্ময়ী তিথির চোখে তাকালো। তিথি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃন্ময়ী বলল, আমরা হলাম বন্ধু। মৃন্ময়ীর এই উত্তরটা কেন যেন তিথির ভালো লাগলো না। উত্তরটা পছন্দ হয়নি দেখে আশ্চর্য হচ্ছে তিথিও। তার মন কি তবে অন্য কিছু শুনতে চেয়েছিল মৃন্ময়ীর থেকে? তিথি বলল, ও আচ্ছা, কেন আপনি আবার আমাকে বোন ভাবেন কি? অভিমানে কণ্ঠে জিজ্ঞাসা করল মৃন্ময়ী। বোন প্রসঙ্গে কথাগুলো শুনে ভীষণ হাসি পাচ্ছে তিথির, কিন্তু হাসতেও পারছে না। সে যথাসম্ভব হাসি চেপে রাখার চেষ্টা করলো। মৃন্ময়ীর সামনে হেসে দিলে বিপদ। মৃন্ময়ী আবার বলল, শুনুন, আমরা কিন্তু মোটেও বোন নই, তাই ওসব কিছু ভুলেও ভাবতে যাবেন না। ঠিক আছে ম্যাডাম। মৃন্ময়ী এবার হাসলো, তিথিও হাসছে, পাশাপাশি হাঁটছে দুজনে। মৃন্ময়ী বলল, এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। কোন সিস্টেম? বয়সে বড় কেউ হলেই তাকে আপু সম্বোধন করার রুলসটা। বয়সে বড় হলেই কি সে বোন হয়ে যায়? তাকে বোন বলে সম্বোধন করতে হবে? আমার ওসব ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ আপু শুধুমাত্র নিজের বোনকে ডাকলে ঠিক দেখায়। যারা তোমার নিজের বোন নয় কিন্তু বয়সে বড়, তাদের আপু ডাকো না? এই যেমন তোমার কলেজের সিনিয়র মেয়েদের। হ্যাঁ, সে ডাকি, তাদেরকে তো আমি বোনের নজরেই দেখি, তো ডাকতে সমস্যা কি? তাহলে আমাকে বোন ভাবতে সমস্যা নাকি? মৃন্ময়ী দাঁড়িয়ে পড়ল, তারপর গাঢ় কণ্ঠে বলল, হ্যাঁ সমস্যা। তিথি হাসলো। তাহলে আর কি, আন্টি ফান্টি কিছু একটা ভেবে ফেলো। মৃন্ময়ী ঝট করে তিথির দিকে তাকালো। তিথির ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আপনার হঠাৎ আন্টি ডাক শোনার শখ জেগেছে নাকি? তিথি জবাবে কিছু বলল না, মিটিমিটি হাসলো শুধু। মৃন্ময়ীর এবার খানিকটা রাগ হলো। তা নানি দাদি ডাক শুনতে ইচ্ছে হচ্ছে না? হলে বলুন, সেটাও ডাকি। মৃন্ময়ীর উত্তর শুনে তিথি উচ্চ স্বরে হাসতে লাগলো। তিথির হাসি যেন এবার মৃন্ময়ীর কাছে কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছিল। তিথি কোনো রকমে হাসি সামান্য থামিয়ে বলল, তাই ডেকো, তবে দুটো একসাথে কিভাবে ডাকবে? যে কোনো একটা ডাকো, হয় নানি কিংবা দাদি, এবার ঠিক করো কোনটা ডাকবে। বলে আবারও হাসতে লাগলো তিথি। মৃন্ময়ী অভিমানী কণ্ঠে বলল, ধ্যাৎ, আর থাকবই না এখানে, ঘরে যাচ্ছি আমি। মৃন্ময়ী বাগান থেকে বাড়ির ভেতর চলে গেল। মৃন্ময়ী চলে যাওয়ার পরও তিথি অনেকক্ষণ হাসলো বাগানে দাঁড়িয়ে। রুমে গিয়ে পার্থকে কল করলেন জিয়াউল আলম।
পার্থ কল রিসিভ করে উচ্ছ্বাসিত গলায় বলল, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। বাবা, তুমি আমাকে কল করেছো, তাও এই সময়ে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জিয়াউল আলম আশ্চর্য গলায় বললেন, বিশ্বাস না হওয়ার মতো কি আছে এখানে? আমি কি তোকে কল করি না? অবশ্যই করো, কিন্তু অফিস টাইমে তো তুমি কখনো কল করো না। আজ তো ছুটির দিনও না, তাই বললাম। জিয়াউল আলম কিছু বললেন না, চুপ করে থাকলেন। পার্থ বলল, বাবা, তোমার মনে আছে ছোটবেলায় একবার আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল? মা তার জরুরি কাজ বাদ দিয়ে বাড়িতে ছিলেন সেদিন। আমাদেরকে রেডি করলেন, নিজেও সাজগোজ করে তোমার জন্য বিকেল থেকে রাত অবধি অপেক্ষা করলেন, অথচ তুমি এলে না। সেদিন মায়ের যে কি ভীষণ মন খারাপ হয়েছিল, সাথে আমাদেরও। তোমাকে কতবার যে টেলিফোন করেছিলেন, কিন্তু টেলিফোনও ধরনি। তুমি এলে রাত 11টার আরও পরে, এসে জানালে জরুরি মিটিংয়ে আটকে পড়েছিলে, তাই আসতে পারোনি। পার্থ কথাটা হাস্যরসাত্মকভাবে বলতে চাইলেও তার বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পার্থের এই নীরব অভিযোগ জিয়াউল আলমও বুঝতে পারলেন। হতাশ গলায় বললেন, আমি তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে কল করেছি। আচ্ছা বলো, তুই কি এর মধ্যে দেশে আসার কোনো প্ল্যান করছিস? ইতির মুখে শুনলাম তুই নাকি খুব শীঘ্রই আসছিস। হ্যাঁ, ঠিকই শুনেছ, 1 সপ্তাহের মধ্যেই চলে আসবো। অ্যাডভান্স টিকিটও বুক করে ফেলেছি। তুই টিকিট ক্যান্সেল করে ফেল। কি বলছো এসব? টিকিট ক্যান্সেল করব? বাট হোয়াই? কারণ তুই এখন দেশে আসবি না। আগামী 6 মাস তুই দেশে আসতে পারবি না। কেন? আমি দেশে আসলে কি সমস্যা? ফ্যাক্টরিতে ছোটখাটো একটা গন্ডগোল হচ্ছে, তাই আপাতত বিদেশে থাকাই তোর জন্য সেফ। কি এমন গন্ডগোল হয়েছে যার জন্য তুমি আমাকে দেশে ফিরতে মানা করছো? জিয়াউল আলম এবার গম্ভীর গলায় বললেন, আমি তোমাকে ফোনে এত কিছু এক্সপ্লেইন করতে পারবো না। তুমি শুধু এটুকু জেনে রাখো, ফ্যাক্টরির 2জন লেবার মারা গিয়েছে, আর একজনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে তোমার সেফটির ব্যাপারটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সুতরাং আমি যা বলছি সেটা করো, প্লেনের টিকিট ক্যান্সেল করো। জিয়াউল আলম রেগে গেলে শুধু তুমি তুমি করে বলেন। বাবার কথা শুনে পার্থর হতভম্ব হওয়ার পালা। 2জন লেবার মারা গিয়েছে, অপরজনের অবস্থা আশঙ্কাজনক, আর বাবা বলছেন ছোটখাটো গন্ডগোল। কি করে এত কিছু হলো, কি এর পেছনের কারণ, এমন অনেক প্রশ্ন পার্থর মনে উকি দিচ্ছে, কিন্তু বাবাকে জিজ্ঞেস করার মতো সাহস হচ্ছে না। সে বলল, আমার খুব টেনশন হচ্ছে, দেশে তো তোমরা সবাই আছো। জিয়াউল আলম শান্ত কণ্ঠে বললেন, আই নো হাউ টু কিপ মাই ফ্যামিলি সেফ, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি হিয়ার। ইউ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। ঠিক আছে, যা তুমি ভালো মনে করো তাই হবে। রাখছি এখন। ওকে, বাই। পার্থ ফোন রেখে দিল। কয়েকদিন পর মৃন্ময়ের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আজ। রাতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল, কিন্তু সকালে অ্যালার্ম বাজলে ঘুমের ঘোরে সেটা অফ করে আবারও ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভাঙল, উঠে দেখে অনেক বেলা হয়ে গেছে। মৃন্ময় তাড়াহুড়ো করে কোনো মতে রেডি হয়ে কলেজে চলে এলো। কলেজে এসে বুঝতে পারলো তাড়াহুড়ায় ফোন বাড়িতে ফেলে এসেছে। আজকাল একদিকে পড়ার এত প্রেশার, অন্যদিকে তিথির ভাবনায় রাতে ভালো ঘুম হচ্ছে না। মৃন্ময়ী কলেজে এসে একটু বিপদেই পড়ল যেন। তাদের কয়েকটা ক্লাসের রুম নিয়ে একটু সমস্যা হচ্ছে কিছুদিন ধরে। দেখা যায় সেই ক্লাস এক এক দিন এক এক রুমে হচ্ছে। কোন দিন কোন রুমে ক্লাস হবে সেটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাতে জানানো হয়, কিন্তু মৃন্ময় সেটা দেখে আসেনি। এখন সাথে ফোন নেই যে দেখবে ক্লাসটা কোন রুমে। এইদিকে প্রায় সব রুমেই ক্লাস শুরু হয়ে গেছে। মৃন্ময়ী একটা রুমের সামনে এসে দরজা হালকা ফাঁক করে দেখলো এখানে তার ক্লাসের কেউ আছে কিনা। পরিচিত কাউকে না দেখে বুঝলো এখানে তাদের ক্লাস হচ্ছে না। এভাবে আরো কয়েকটা ক্লাসে উকিঝুঁকি দিয়ে দেখছিল, হঠাৎ একজন প্রফেসরের কণ্ঠস্বর শোনা গেল, এক্সকিউজ মি। মৃন্ময়ী প্রথমে ভাবলো হয়তো অন্য কাউকে ডাকছেন। সে চলে যাচ্ছিল। প্রফেসর আবার ডাকলেন, এই যে আপনাকেই বলছি। মৃন্ময়ী ফিরে তাকালে প্রফেসর কিছুটা বিরক্তি নিয়ে বললেন, দরজা খুললেন সেটা লাগিয়ে যাবেন না, বলে দরজা ভেজিয়ে আবার ক্লাসে চলে গেলেন। প্রফেসরের কথায় মৃন্ময়ী তার ভুলটা বুঝতে পারল। বারবার ক্লাসে উকি দিতে গিয়ে সে দরজা খোলা রেখেই চলে আসছে। সে কিছুটা অনুতপ্ত হলো। স্যারকে সরি বলার জন্য মৃন্ময়ী সেই ক্লাসে প্রবেশ করলো। প্রফেসর বললেন, কি ব্যাপার? মৃন্ময়ী বলল, সরি স্যার, আসলে আমি খেয়াল করিনি আপনি যে ক্লাসে ছিলেন। কিছু মনে করবেন না স্যার। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা ঠিক আছে, যান। রাগ করেননি তো? প্রফেসর
অবাক হয়ে তাকালেন ওর দিকে। না মানে স্যার, ক্লাসরুমটা খুঁজে পাচ্ছিলাম না তো, সরি আপনাকে বিরক্ত করে ফেললাম, আসছি বলে সে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। প্রফেসর হতভম্ব চোখে তাকিয়ে রইলেন দরজার দিকে। মৃন্ময়ী আবারও দরজা আগের মতোই খোলা রেখে চলে গেছে। ক্লাসের বাকি শিক্ষার্থীরা মৃন্ময়ীর বোকামতে অট্টহাসিতে ফেটে পড়ল। প্রফেসরও এবার একটু হাসলেন, বললেন, পড়ালেখার চাপ মনে হচ্ছে আজকাল খুব বেশি হয়ে যাচ্ছে, মাথা কিঞ্চিত খারাপের দিকে যাচ্ছে সবার। বাকি স্টুডেন্টরা সায় দিয়ে বলল, হ্যাঁ স্যার, অনেক বেশি। ক্লাস শেষ হওয়ার পর প্রিয়া বলল, তোর হয়েছেটা কি? মৃন্ময়ী, কি হবে? এই যে দেরি করে আসছিস, ক্লাসেও মনোযোগী না, এইভাবে পাশ করতে পারবি? আর বলিস না, আজ ক্লাসরুমই খুঁজে পাচ্ছিলাম না। তোকে আমি কতবার কল করেছি দেখেছিস? দেখবো কিভাবে, ফোন তো বাড়ি ফেলে এসেছি। প্রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই শিওর ধরা খাবি এক্সামে। এখন প্রেম টেম মাথা থেকে সরিয়ে পড়াশোনায় মনোযোগ দে। সে তো আমিও চাচ্ছি, কিন্তু মনোযোগ যে আসছে না। প্রিয়া এবার কিছুটা সিরিয়াস হয়ে বলল, আচ্ছা মৃন্ময়ী, তোর কি মনে হয় না তুই তিথি আপুকে নিয়ে একটু বেশিই ভাবছিস? উনি তো তোর মতো নাও হতে পারেন, হয়তো তুই যেভাবে চাস উনি সেভাবে তোকে চায় না। না জেনে না বুঝে তিথি আপুকে নিয়ে এত কিছু ভাবা কি ঠিক হচ্ছে? মৃন্ময়ী দৃঢ় কণ্ঠে বলল, আমি বুঝি, আমি ওনার চোখে তাকালেই বুঝতে পারি। ওনার চোখে আমি আমার জন্য ভালোবাসা, ব্যাকুলতা দেখেছি। মুখের কথা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের ভাষা নয়। প্রিয়া বলল, দেখ মৃন্ময়ী, আমি তোর খারাপ চাই না, তোর জন্য চিন্তা হয় দেখেই বললাম, পরে না আবার তোকে কষ্ট পেতে হয়। না প্রিয়া, আমি জানি তিথি আমাকে পছন্দ করে, যেভাবে আমি তাকে করি, কিন্তু কিসের যেন একটা জড়তা ওর মধ্যে, চাইলেও সে তার মনের কথাটা প্রকাশ করতে পারছে না। তিথি যেন ওই এক জায়গায় সদা ভীত সন্ত্রস্ত এক হরিণী, কোনো এক অজানা কারণে সারাক্ষণ আড়ষ্ট হয়ে থাকে। ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল মৃন্ময়ীর। এখন রাত কয়টা সে জানে না, জানার ইচ্ছেও নেই তার। রাতে রুমের জানালা বন্ধ করতে মনে ছিল না, সেই খোলা জানালা দিয়ে হু হু করে শীতল হাওয়া প্রবেশ করছে, অথচ সেই শীতল হাওয়াতেও দরদর করে ঘামছে সে। মৃন্ময় উঠে দাঁড়ালো বিছানা থেকে, তারপর রুমের দরজা খুলে সোজা চলে এলো ছাদে। নিঃশব্দ রাতে আকাশ ভর্তি অজস্র তারার মেলা। মৃন্ময়ী অনেকক্ষণ তাকিয়ে রইল তারার দিকে। কি বিশাল, কি নিশিম আকাশ, বুক আঁকড়ে ধরে আছে অগণিত নক্ষত্র। তারপরও আকাশটাকে কেমন নিঃসঙ্গ আর দুঃখী মনে হয়। মৃন্ময়ীর হঠাৎ কান্না পেতে লাগলো। আজ সারাদিন ক্লাস করে খুব ক্লান্ত ছিল মৃন্ময়ী। রাতে পড়তে বসার পর থেকেই ক্লান্তিতে বারবার চোখ লেগে আসছিল। কখন যে বই নিয়ে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো প্রিয়া তাকে বলছে, মৃন্ময়ী চল, আজ তোকে একজনের বিয়েতে নিয়ে যাব। মৃন্ময়ী জবাবে বলল, বিনা ইনভাইটেশনে আমি কেন যাব সেখানে? প্রিয়া রহস্যজনক হাসি দিল, বলল, আপনজনের বিয়েতে আবার নিমন্ত্রণ লাগে নাকি? মৃন্ময়ী অবাক হলো। আপনজন মানে? আপনজনটা আবার কে? প্রিয়া জবাব দিল না, রহস্য করল, আমার সাথে গেলেই বুঝতে পারবি। মৃন্ময়ী প্রিয়ার সাথে যাচ্ছে, কিন্তু প্রিয়া তাকে তিথিদের বাড়িতে নিয়ে এসেছে দেখে মৃন্ময়ী যার পরনায় অবাক হলো। বিস্মিত কণ্ঠে বলল, তুই আমাকে এখানে এনেছিস কেন? কারো বিয়ে বাড়িতে নিয়ে যাবি বললি? প্রিয়া হাসতে হাসতে বলল, এটাই তো বিয়ে বাড়ি। মৃন্ময়ী অবাক হয়ে চারিদিকে তাকালো। আসলেই তো, এই বাড়িটা হুবহু বিয়ে বাড়ি রূপে সেজে উঠেছে। চারিদিকে এত লোকজন, এত ফুল, এত আলো, এসবের মানে কি? বাড়ির সামনের গেটটা ঠিক বিয়ে বাড়ির গেটের মতোই সাজানো। মৃন্ময়ীর আশ্চর্যের সীমা থাকলো না। লাগাতার বাজতে থাকা সানাইয়ের শব্দটা অসহ্যকর লাগছে তার। মৃন্ময়ী বিস্ময় বিস্তৃত কণ্ঠে জিজ্ঞেস করলো, আজ এখানে কার বিয়ে? প্রিয়া নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আজ তো তিথি আপুর বিয়ে। তিথির বিয়ে? আমার নেফার তিথির? প্রিয়া হাসল। সানাইয়ের শব্দটা এবার করুণ শোনাচ্ছে, খুব করুণ সুরে কেউ সানাই বাজাচ্ছে। মৃন্ময়ের মনে হলো তার মাথার উপরের ছাদটা যেন স্থির নেই, তুমুল বেগে ঘুরছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, যে কোনো সময় লুটিয়ে পড়বে মাটিতে। একটু পর খেয়াল করলো সে চোখে দেখতেও পারছে না ঠিক মতো, চারপাশ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সেই ঝাপসা চোখেই মৃন্ময়ী দেখলো তিথির পরনের বিয়ের লাল শাড়ি তাকে দেখাচ্ছে অনিন্দ্য সুন্দরী।
এত সুন্দর করে সাজানো হয়েছে তিথিকে। আজ কি তবে সত্যিই তিথির বিয়ে? মৃন্ময়ের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কার সাথে তিথির বিয়ে? তিথি তো সে ছাড়া আর কারো হতে পারে না। মৃন্ময় চিৎকার করে বলল, না, তিথির বিয়ে কিছুতেই হতে পারে না। তিথি আমি ছাড়া আর কারো না। তার ঝাপসা হয়ে যাওয়া চোখ এবার পরিষ্কার হয়ে এলো। স্পষ্ট দেখতে পেল তিথি হাসছে। তিথির মুখের হাসিটা যেন বিদ্রুপের। তিথি কি হাসির মাধ্যমে তাকে উপহাস করছে? হো হো শব্দ করে হাসতে লাগলো তিথি। তিথির হাসিটা কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। মৃন্ময়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। তিথির হাসির প্রতিটা শব্দ মৃন্ময়ের কানে শুলের মতো বিচ্ছে যেন। সে আর সহ্য করতে পারছে না। দু হাতে কান চেপে ধরল মৃন্ময়ী। তারপরও হাসির ধ্বনি প্রতিধ্বনি হয়ে তার কানের মধ্যে বাজতেই থাকলো। মাথার ভেতরে হাজার হাজার বলতা উড়ে বেড়াচ্ছে। কান চেপে দাঁড়িয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো মৃন্ময়ী। হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ল সে। তখনই আচমকা ঘুম ভেঙে গেল মৃন্ময়ীর। ঘুম ভেঙে যাওয়ার পরও অনেকক্ষণ লাগলো ওটা যে স্বপ্ন ছিল সেটা বুঝতে। ঘুম থেকে উঠে সে ছাদে চলে এসেছে, কিন্তু বুকের ভেতরটা এখনো সেই আগের মতোই কাঁপছে। প্রচন্ড এক কষ্টে সে শ্বাস নিতে পারছে না। গলার কাছে দলা পাকিয়ে আছে তীব্র কান্না। মৃন্ময়ী কান্নায় ভেঙে পড়ল। এই একাকী নির্জন রাতের বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে মৃন্ময়ী কাঁদছে, কেঁদেই চলেছে। ঘণ্টাখানেক পর ঝমঝম শব্দে আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। মৃন্ময়ের কান্না মিশে যেতে লাগলো বৃষ্টির জলে। সে অনেকক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কান্না করলো। এরপর হঠাৎ করে খুব দৃঢ় হয়ে উঠল। মৃন্ময়ী তার ডান হাতখানা বাড়িয়ে গাল বেয়ে নামতে থাকা উষ্ণ অশ্রু প্রস্রবণটুকু মুছে নিল। তারপর দ্রুত পদে ছাদ থেকে নেমে গিয়ে তিথির দরজায় নক করলো। তিথি ঘুমিয়েছিল, তাই শুরুতে কিছু বুঝতে পারল না। মৃন্ময়ী এবার বেশ জোরে জোরে দরজা ধাক্কালো। তিথির ঘুম ভেঙে গেল। এত রাতে কে এভাবে দরজা ধাক্কাচ্ছে? কোনো বিপদ হয়নি তো? এমন নানা আশঙ্কায় চিন্তিত হয়ে তিথি দরজা খুলল। ভর রাতে দরজার অপর পাশে পুরোপুরি ভিজে জবজবে অবস্থায় মৃন্ময়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি হতবিহ্বল হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, মৃন্ময়ী, কি হয়েছে? তিথির কণ্ঠে উদ্বেগ উৎকণ্ঠা। তিথির খেয়াল হলো বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। এতক্ষণ ঘুমে থাকায় সেটা সে বুঝতে পারেনি। বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি বৃষ্টিতে ভিজেছ এই এত রাতে? মৃন্ময়ী কোনো জবাব দিল না। গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তিথির দিকে। তিথি আরো কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, কিন্তু মৃন্ময়ীর চোখে তাকিয়ে আচমকা থেমে গেল। অজানা এক ভয় আতঙ্কে আড়ষ্ট হয়ে গেল সে। মৃন্ময়ী হঠাৎ হাত বাড়িয়ে তিথির হাতের তালু স্পর্শ করে চেপে ধরল হাত। মৃন্ময়ের ভেজা ঠান্ডা হাতের স্পর্শে তিথির পুরো শরীর যেন কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো তার হৃৎপিণ্ড থেমে গেছে। তার কি প্যানিক অ্যাটাক হচ্ছে? মৃন্ময়ী এখনো ঘোর দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে আছে। তিথির চিন্তা ভাবনা সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। কি চাই এত রাতে মৃন্ময়ী তার কাছে? কেন এসেছে এখানে? কিছু মুহূর্ত সেভাবেই পেরিয়ে গেল। অজানা এক কারণে হঠাৎ করে তিথির মুখ কঠিন হয়ে গেল। ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো সে। মৃন্ময়ী তখনও তার হাত ধরে আছে। তিথি কিছুক্ষণ দম নিয়ে নিজেকে স্থির করলো। এরপর মৃন্ময়ীর চোখের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলল, তোমার রুমে যাও মৃন্ময়ী, অনেক রাত হয়েছে, এখন তোমার ঘুমানো উচিত। তিথির বলার ভঙ্গিতে আলাদা কিছু ছিল। মৃন্ময়ী এতক্ষণ কোনো এক ঘোরে ছিল যেন। যা কিছু করছিল সব ঘোরের মধ্যে। তিথির ওই শীতল গলার স্বর তার ঘোর ভেঙে দিল। এভাবে তিথির হাত ধরে আছে দেখে নিজেই হতভম্ব হলো। মুহূর্তে তিথির হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। ভয়ে তার গা থরথর করে কাঁপছে। কি করেছে এটা? রাত বিরাতে তিথিকে এভাবে ঘুম থেকে ডেকে তুলেছে। মৃন্ময়ী ভয়ে ভয়ে একবার তিথির দিকে তাকালো। তিথির চেহারায় কি অদ্ভুত রকমের কাঠিন্য। এই মুহূর্তে তিথিকে একদম ভিন্ন কেউ মনে হচ্ছে। ওর গাল হালকা লাল হয়ে আছে, ঠোঁট মৃদু মৃদু কাঁপছে, নাকের ছিদ্রগুলো বারবার সংকুচিত প্রসারিত হচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলছে সে। মৃন্ময়ী ভাবছে তিথি কি রেগে গেছে? প্রথমবারের মতো তিথিকে ভীষণ ভয় লাগছে মৃন্ময়ীর। মৃন্ময়ী চোখ নামিয়ে ফেলল। কিছুক্ষণ আগের করা অপরাধে পুনরায় তিথির দিকে তাকানোর সাহস হচ্ছে না। তার মাথা কেমন যেন ভন ভন করছে। সে কি জ্ঞান হারাচ্ছে? মৃন্ময়ী অপেক্ষা করছে তিথির ভর্ৎসনা শোনার। যে কাজ আজ সে করেছে
তার জন্য শুধু ভর্ৎসনা তো যথেষ্ট নয়। মৃন্ময়ীর এই মুহূর্তে ইচ্ছে করছে মরে যেতে। তিথির মুখে তিরস্কার স্বরূপ কোনো কথা শোনার থেকে মরে যাওয়াই তার কাছে অধিক উত্তম মনে হচ্ছে যেন। তিথি কি না কি বলবে এই আতঙ্কে মৃন্ময়ীর গলা শুকিয়ে গেল। তিথি অবশ্য কিছুই বলল না। কোনো কথা না বলে হঠাৎ করে নিজের রুমের দরজা বন্ধ করে দিল তিথি। মৃন্ময়ী খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল বন্ধ দরজার ওপাশে। এরপর ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেল। সারা রাত আর ঘুমাতে পারল না তিথি। দু চোখ ভেঙে নামতে লাগলো শুধু নোনা জলের স্রোত। বুকের ভেতরটায় চিনচিনে এক ব্যথা অবিরাম যন্ত্রণা হয়ে বিঁধতে লাগলো। নিঃসঙ্গ একাকী রাতে ভারী বর্ষণের শব্দের সাথে মিলিয়ে যায় তার কান্নার ধ্বনি। কেউ শুনতে পায় না, কেউ বুঝতেও পারে না কি তীব্র দহনে একটি মেয়ে অকাতরে কেঁদে চলেছে। চলবে।